শুরুতেই আমার ভাই আপনার কাছে আসবো, আপনার নামটা একটু প্লিজ বলবেন। জি, আমার নাম ফজলে রাব্বি, নিকনেম সাজিদ। সাজিদ, তো সাজিদ ভাই আপনি এসছেন, আপনি নিউজিল্যান্ড কোন জায়গায় থাকেন? আমি থাকি 31 ম্যারোনি স্ট্রিটে। ওকে, কবে চলে যাচ্ছেন আপনি আবার? ব্যাক আমি করছেন কবে? মাসখানেকের মতো আছি। মাসখানিকের মতো আছেন, বাহ চমৎকার। তো আপনার যে ঘটনাটা এটা তো নিউজিল্যান্ডেই ঘটেছিল, জি জি। কি হয়েছিল আমাদের একটু বলেন। অ্যাকচুয়ালি আমি নিউজিল্যান্ডে প্রায় 7 বছর ধরে থাকি। তো 7 বছর থাকাকালীন সময় আমি ওখানে থেকে ম্যাথ ইউনিভার্সিটি অফ উইলিংটন থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করছিলাম, তো ঠিক সেই সময় আমরা 3টা ফ্রেন্ড একসঙ্গে থাকতাম, একটা রুম শেয়ার করে থাকতাম আর কি। আমরা 3টা ফ্রেন্ড থাকতাম। তো 3টা ফ্রেন্ডের পরিচয় এখানে না দিলে না, আমার আরো বাকি 2টা ফ্রেন্ড, আমি দিয়ে 3জন আর কি। তো একজন হচ্ছে হাফিজ মোহাম্মদ মিনহাজ সাবের, ও হচ্ছে পাকিস্তানি সিটিজেন, এবং দ্বিতীয়জন হচ্ছে তাবাস তাহারিয়ান, সে হচ্ছে জর্ডানের সিটিজেন। তো আমরা 3জন একসাথে রুম শেয়ার করে থাকতাম। তো আমরা এক ইউনিভার্সিটিতে পড়তাম, গ্রাজুয়েশন করতাম। তো গ্রাজুয়েশন করার সময় আমরা মাঝে মধ্যে আমরা লাইব্রেরিতে স্টাডি করতাম। তো আমরা লাইব্রেরি স্টাডি যখন করছিলাম, তো হঠাৎ করে আমি একটা বই খুঁজে পাই, যে বইটা ছিল হচ্ছে 400 ইয়ার্স ওল্ড। আমি সংগতের কারণে এখানে বইটির নাম উল্লেখ করছি না, কিন্তু বইটি ছিল, আমি বইটি দেখে খুব কিউরিয়াস ফিল করি, এবং কিউরিয়াস ফিল করার পরে আমি আমার বাকি 2জন ফ্রেন্ডের কাছে আমি বইটা নিয়ে যাই, এবং বইটি নিয়ে যাওয়ার পরে ওদেরকে দেখাই বইটা, এবং ওরাও খুব কিউরিয়াস ফিল করে আমার সাথে সাথে, যে ওরা বলে যে হ্যাঁ, সাবজেক্টটা খুব একটা ফ্যান্টাস্টিক একটা সাবজেক্ট ছিল। যে সাবজেক্ট ছিল হচ্ছে গার্ডস অফ আনুবিস। এটা একটা ইজিপশিয়ান বই ছিল, যেটা 400 ইয়ার্স ওল্ড একটা বই ছিল। তো বইটা দেখার পর আমরা বইটা ইস্যু করি লাইব্রেরি থেকে। তো লাইব্রেরি থেকে ইস্যু করার পরে বইটা আমরা বাসায় নিয়ে আসি। তো ওই দিন আসলে অ্যাকচুয়ালি বইটা নিয়ে আর খোলা হয়নি, দেখা হয় নাই। তো তার ঠিক পরের দিন ছিল সানডে, সানডেতে আমাদের এখানে অফ ডে থাকে। তারপরে আমরা ওই দিন ভ্যাকেশনে ছিলাম। তো আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম, কফি খাচ্ছিলাম। তো কফি খাচ্ছিলাম, তো ওই সময় আমার এক ফ্রেন্ড বলে যে বইটা আজকে একটু খোলা যায়, খুলে দেখি বইটার ভিতরে কি আছে। কিউরিওসিটি থেকে বইটা খোলা হয়েছে এটা। তো আমি যখন বইটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি জাস্ট বইটা দেখতেছি যে ভিতরে কি আছে। তো একটা সার্টেন পোর্শনে আমি দেখলাম যে কিছু সাইন এবং সিম্বল, পাশাপাশি আনুবিসের অনেকগুলো পিকচার ছিল এখানে। কিন্তু আমি এই সাইন এবং সিম্বলের সাথে আনুবিসের কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছিলাম না, কোনো রিলেশন খুঁজে পাচ্ছিলাম না। মেবি লেক অফ আর নলেজ অ্যাবাউট দিস সাবজেক্ট, হয়তো এই সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত ছিল। যাই হোক, তো আমরা কিছুই বুঝতে পারতেছিলাম না। তো আমরা এক সময় আমাদের মধ্যে একজন ছিল হাফিজ মোহাম্মদ মিনহাজ সাবের, ওর আঁকার হাত খুব ভালো ছিল। তো ও খুব ভালো আঁকতে পারে। তো ও যেটা করে যে ওই আনুবিসের কয়েকটা পিকচার ও আঁকে, এবং সাথে সাথে কিছু সাইন এবং সিম্বল গুলি আঁকে। যে সাইন এবং সিম্বল গুলি আঁকার পর আমাদের দেখায়, এবং আমরা খুবই আসলে হ্যাপি ফিল করি। আমরা খুব বলি যে হ্যাঁ, খুব ভালো হয়েছে, ছবিগুলা আঁকা খুব ভালো হয়েছে, সাইন এবং সিম্বল গুলো খুব সুন্দর করে আঁকছে ও। জাস্ট আমরা আরো কিছুক্ষণ এটা নিয়ে কথা বলি, বইটা আমরা দেখি, কিন্তু আমরা আসলে কোনো মিনিং বুঝতে পারতেছিলাম না, সাইন এবং সিম্বল গুলি কোনো মিনিং বুঝতে পারতেছিলাম না। তো একটা সময় হয় যে আমরা কিছু বুঝতে না পারে, আমি বইটা রেখে দেওয়ার পর আমরা যে যার মতো ডিনার করি। ডিনার করার পরে আমরা ঘুমিয়ে যাই। মেবি এটা মিডনাইটের সময় হবে, যে আমি একটা স্বপ্ন দেখি, একটা ড্রিম দেখি। যে ড্রিমটা ছিল যে এরকম, যে আনুবিস আমাদের রুমের মাঝখানে এসে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলতেছে স্টপ স্টপ অ্যান্ড ব্যাক। আমি আসলে স্বপ্ন দেখছিলাম, আমি খুব ভয় পাই, স্বপ্নের মধ্যে খুব ভয় পেয়ে যাই, এবং আমি ঘুম থেকে জেগে ওঠার পর আমি চিৎকার দিয়ে ঘুম আমার ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখি যে আমার বাকি 2জন ফ্রেন্ডও ঠিক একইভাবে, ওদের হয়তো বা ঘুম ভেঙে গেছে বা যে কোনো কারণে হোক, ওরা জাস্ট বসে আছে, ওরা আমার সাথে সাথে উঠে বসছে। তো আমরা 3টা পার্সন যখন একই সাথে আমাদের ঘুম ভাঙছিল, বা একই সাথে আমরা যখন আমাদের ঘুম ভাঙার পরে যখন আমরা উঠে বসি, দেখি যে আমাদের ঘরের মাঝখানে 4টা ওয়ার্ড জাস্ট রেডিয়াম লাইটের মতো জ্বলতেছে, এবং ওয়ার্ডগুলি মনে হচ্ছিল যে শূন্যে ভাসতেছে। তো আমরা ওয়ার্ডগুলি শূন্যে ভাসতেছে, তো আমরা জাস্ট হিপনোটাইজের মতো হয়ে গেছিলাম যে আমরা কি দেখতেছি এসব। আসলে আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম না এগুলো দেখার জন্য। তো ওয়ার্ডগুলি ছিল যে প্রোটেক্টর অফ টিউমস, এমবামার, উইনিং অফ দি হার্ট, গাইড অফ সোলস। তো এই 4টা ওয়ার্ড ছিল, ইংলিশে ছিল, কোনো অ্যারাবিক বা কোনো অন্য কোনো ইজিপশিয়ান কোনো ল্যাঙ্গুয়েজে ছিল না, জাস্ট ইংলিশে 4টা ওয়ার্ড ছিল, যেটা আমাদের ঘরের মাঝখানে যে ভাসতেছে। আমার মনে হচ্ছে যে এগুলো ভাসতেছে। তো আমরা জাস্ট হিপনোটাইজের মতো তাকায় আছি, আমাদের কোনো ফিলিংস ছিল না, আমাদের কোনো আসলে বুঝতেছিলাম না যে আমাদের কি করা উচিত ওই সময়টাতে। তো একটা সার্টেন টাইম পরে সেই ওয়ার্ডগুলি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতে থাকে,
এবং একটা সময় সব ভ্যানিশ হয়ে যায়, সবকিছু আগের মতো নর্মাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। তো আমরা ওই দিন রাতে আমাদের কারো ঘুম হয় নাই। তো আমরা কি করলাম, আমরা পরের দিন আমাদের ভার্সিটিতে আমি ওই বইটা যে ইস্যু করছিলাম আমার নামে, সেই বইটা আমি ব্যাক করে দিই। ব্যাক করে দেওয়ার পরে আমরা আমাদের গতকাল রাতে যা ঘটছে সেটা নিয়ে আমরা 3টা ফ্রেন্ড বসে আলোচনা করতে থাকি যে অ্যাকচুয়ালি কি হয়েছিল বা কেন হয়েছিল। তো আমরা জাস্ট কথা বললে এইটুকু বুঝতে পারি যে আমরা ঠিক একই সময়ে আমাদের ঘুম ভাঙ্গে এবং একই স্বপ্ন দেখার পরে, একই স্বপ্ন দেখে আমাদের একই সাথে ঘুম ভাঙ্গে এবং একই সাথে ঘুম ভাঙ্গার পরে আমরা 4টা ওয়ার্ড আমরা 3জন একসাথে দেখছি। সেটা ব্যাপারটা খুব স্কেয়ারি ছিল। আসলে আমরা মানে বুঝতে পারতেছিলাম না যে কেন আমাদের সাথে এটা হইলো, এটা কি আমাদের কি বোঝাতে চাইছিল, এটা নিয়ে আমিও নিজে আসলে মানে কনসার্ন ছিলাম না যে কেন হইলো, এটা কি কারণ ছিল এটা হওয়ার পিছনে। হয়তো এই বইয়ের কোন হিস্টোরি আছে, পাস্ট কোন হিস্টোরি আছে, যেহেতু বইটা 400 ইয়ার্স ওল্ড একটা বই, মেবি এটা কোন হিস্টোরি থাকতেই পারে। যাই হোক, তো আমরা আসলে আমাদের পরিচিত একজন হুজুরের কাছে যাই। ঠিক সে আমাদের খুব পরিচিত একজন, খুব পায়াস একজন লোক। তো তার কাছে যাওয়ার পরে আমরা 3জনই ব্যাপারটা শেয়ার করি। শেয়ার করার পরে সে আমাদের যেটা সাজেস্ট করে বা যেটা অ্যাডভাইস করে, সে বলে যে এটা হয়তো বা কোনো মেসেজ ছিল তোমাদের জন্য, যে তোমরা এই বইটা নিয়ে আর নেক্সট টাইম কোনো অ্যানালাইসিস বা কোনো ধরনের কোনো কিছু তোমাদের তুমি মানে যাওয়াটা ঠিক হবে না। দ্যাটস ওয়াই এটা মেসেজ হিসেবে তোমাদের বলা হয়েছে স্টপ এন্ড ব্যাক। এখানে আর বেশি এগিয়ে যেও না, এটা নিয়ে আর বেশি এগিয়ে যেও না। তো আমরা তো ঘটনা হয়তো ফার্দার কোনো কিছু করতে গেলে হয়তো আপনারা ঝামেলায় পড়তেন। হ্যাঁ, ফার্দার কোনো হয়তো বুঝতে পারতাম। এবং আপনারা যে লেখাটা রেডিয়ামের মতো করে দেখেছিলেন সেটা আরেকবার রিপিট করেন, কি দেখেছিলেন আপনারা? প্রোটেক্টর অফ টিউমস, এমবামার, উইনিং অফ দি হার্ট, গাইড অফ সোলস, এরকম টাইপের কিছু লেখা লিখেছিলেন। খুব অদ্ভুত ব্যাপার। আমি একটা জিনিস আমি এখানে একটু বলি যে আমি পরে এটা আমরা একটু ঘাটাঘাটি করছি, অনলাইনে ঘাটাঘাটি করার পর যেটা আমরা দেখছি, এটা হচ্ছে আনুবিস রোল। আচ্ছা, এই 4টা হচ্ছে আনুবিসের রোল। এবং ওই 4টা লেখা, 4টা ওয়ার্ড আমরা আমাদের একদম 3জন নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখেছি আমরা, একদম চোখের সামনে ভাসছিল, জাস্ট ভাসছিল, শূন্য ভাসছিল, মানে একটা সার্কেল করে ঘুরছিল, এটা সার্কেল করে ঘুরছিল। তো আমরা আসলে মানে আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম ওই সময়টা যে আমরা কি করবো এখন। তো একটা সময় আল্লাহর রহমতে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা আসলে খুব মানে আল্লাহর কাছে অশেষ রহমত যে আমাদের বড় রকম কোনো ঘটনা ঘটে নাই, আমাদের সাথে কোনো কিছু ঘটে নাই, এটা আমরা খুব খুশি। তো এরপর আমরা আসলে ওই বাসাতে আমরা থাকি না, আমরা 3জনে পার্ট টাউনে আমরা বাসা শিফট করি। এবং তারপর আপনারা চলে আসেন। এই ঘটনার পর থেকে, এই যে ঘটনাটা ঘটলো এবং আপনারা হুজুরের কাছে গেলেন, তারপর তার কাছ থেকে শুনলেন, আপনারা কোনো কিছু করেছিলেন তারপরে? মানে কোনো কিছু হুজুর করতে বলেছিলেন? এক্সট্রা কিছু করতে বলে নাই। হুজুর একটা কথা বলছে যে আমাদের যে পরিচিত, আমাদের যে লোকটা যে যাদের কাছে গেছিলাম, পায়াস একটা পার্সনটা, উনি আমাদের একটা কথা বলছে যে যদি নেক্সট টাইম কোনো কিছু তোমার সাথে হয় তাহলে তুমি ব্যাপারটা আমাকে জানাবা। আচ্ছা, আদারওয়াইজ তোমরা কিছু করতে যাবো। বাট আপনার নেক্সট টাইম আর কোনো কিছু হয়নি? তবে আমার একটু প্রবলেম আছে, আমি জাস্ট একটু শেয়ার করি যে আমার মাঝে মাঝে নাইটমেয়ার হয়। আমি ফিল করি যে আমি হয়তো কেউ আমার দিকে তাকায় আছে, কেউ আমার দিকে লুক দিচ্ছে। এখন সেটা আমি জানি না, আসলে আমি কখনো মানে ওরকম ফিগার দেখি নাই, এরকম কোনো মানে এক্সিস্টিং কোনো ফিগার দেখি নাই। আমি ফিল করি, আই ফিল দ্যাট যে সামথিং লুক ওভার মি, আমি সেটা ফিল করি, কিন্তু আমি ওইভাবে শিওর না যে অ্যাকচুয়ালি কি কেউ আমার দিকে লুক দিচ্ছে বা কোনো এক্সিস্টিং কোনো ফিগার আছে কিনা, আমি শিওর না। আপনি শিওর না? বাট আমার মনে হয় এটা। ওকে, সো এটাই ছিল আপনার স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য এবং আমার সাথে আপনাদের এই স্টোরিটা শেয়ার করার জন্য। এবং আমরা অলরেডি কিন্তু ফেসবুকের পেজে আজকের অতিথিদের মানে একদম আজকের অতিথিদের পোস্ট দিয়ে দিয়েছি, ছবি দিয়ে দিয়েছি, এবং যিনি ঘটনা শেয়ার করলেন তিনি হচ্ছেন ব্ল্যাক শার্টে, আমরা যদি বাম দিক থেকে ধরি তাহলে সেকেন্ড পার্সন, এবং তার পরের পার্সন যিনি হচ্ছেন দাঁড়িয়ার, আপনারা দেখছেন কিছুক্ষণ আমাদের তিনি ঘটনা শোনাবেন এবং আপনারা ফেসবুকে যে চেক করতে পারেন, একটু ছবিগুলো চেক আউট করে ফেলতে পারেন। আমি বাড্ডা থেকে আসছি। জি, ঘটনাটা হচ্ছে আমার 2001 সালে। জি, এবং আপনি তো আসলে বাড্ডার ছেলে না? না, আমি আমার অরিজিনাল বাড়ি হচ্ছে পুরান ঢাকা বেগম বাজার। পুরান ঢাকা বেগম বাজার। আপনি এগিয়ে আসেন, মাইক্রোফোন চলতে হবে না। পুরান ঢাকা বেগম বাজার। আমার জন্মস্থান ওইখানে, আমার দাদু বাড়ি হচ্ছে ওইখানে পড়ে গেছে।
যাক এখন ঘটনায় শেয়ার করি। ঘটনাটা হচ্ছে 2001 সালে। আমি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম বা পরীক্ষা দিয়েছি ওই সময়। ওই বছরই আমার আম্মু মারা গেছিলেন। আম্মু মারা যাওয়ার পরে সাধারণত পরিবারের মধ্যে জন্মেন গার্জেন হিসেবে আম্মু ছিল। আমি আরো একবার আপনাকে মনে করে দিই, আমরা কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো জায়গার নাম, কোনো মানুষের নাম বলবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তা আমার আম্মু মারা যাওয়ার পরে পরবর্তীতে বাসার থেকে তেমন একটি কেয়ার আমার প্রতি রাখতো না আর কি। তেমন একটা অন্যরকম আর কি চাপমুখী ছিলাম না। আম্মু যতদিন ছিল অতদিন বাসায় রাত্রে একটু লেট করে গেলে আম্মু বকাঝকা করতো। তো আম্মু ইন্তেকালের পরে সেরকম বকাঝকা করতো না। যাই হোক ওই সময় আমি লেখালেখির জগতেও ছিলাম, এখনো আছি। ওই লেখালেখির জগতের কারণে আমি কোন একটা মাদ্রাসা, নামটা বলছি না আর কি, মাদ্রাসায় আমি কবিতা আসরের মধ্যে প্রথম স্থান লাভ করি। তো ওই মাদ্রাসার অনেক হুজুর, ওনার নামটাও বলছি না। তো হুজুর আমি মাদ্রাসার মধ্যে প্রথম পুরস্কার লাভ করাতে আমাকে এখান থেকে কোরআনের হাফেজ বিনামূল্যে পড়ার সুবর্ণ সুযোগ দেওয়া হয়। আচ্ছা। তো সুবর্ণ সুযোগ পাওয়ার পরে ওই যে হুজুর বললাম আর কি, যে হুজুরটা উনি আমাকে খুব ছেলের মতো আদর করতো, কারণ আমি একজন স্কুল পড়ুয়া ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করি নাই এবং মাদ্রাসায় এরকম একটা সুযোগ পাওয়া। তাছাড়া ওদের ওই মাদ্রাসার রেকর্ড 12 বছরের রেকর্ড আমি ভেঙেছি প্রথম পুরস্কার পাওয়াতে। যাই হোক এখন মূল ঘটনায় আসি। তো আমার এক বন্ধু ছিল সনি করে নাম, আমার ছোটকালের বন্ধু। একটা মেয়েকে খুব ভালোবাসতো। তো মেয়েকে ভালোবাসতো, মেয়ে কিন্তু তাকে একটু ভালোবাসতো। তো মেয়েকে পাওয়ার জন্য সে দেখা যায় না মানুষ সাধারণত ব্ল্যাক মিউজিক বা আদারওয়াইজ নেগেটিভ ওয়ে বা নেগেটিভ কাজ হতে গেছে। তো সে ওরকমই আর কি, এলাকার নাম বলতে পারি শাকারি বাজার, যা সাধুগের নাম আছে। তো ওনার অ্যাড্রেসটা আর কি আমার কাছে নিয়ে আসতো, বলে ইমন আমি একা যাবো না, তুই আমার সঙ্গে চল। তখন আমি হাফিজের লাইনে পড়তেছি অলরেডি। যাই হোক ওনার সঙ্গে আমিও গেলাম ওইখানে। বাড়িটা হিন্দু বাড়ি, খুব পুরনো, 4 তলার মধ্যে ওনার আসন আর কি, উনি বসে আর কি। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন রকম লোক বিভিন্ন সমস্যা নিয়ে ওই সাধুর কাছে আসে, উনি সমাধান করে কুফরি কালামকার যেভাবে উনি সমাধান করে। তো আমরাও 2জন, রমজান মাস ছিল, 2জন মোটামুটি ওই ধাক্কাধাক্কি এতজন ক্রাউড পিপল, এতটি পিপলের মধ্যে আমরা ধাক্কাধাক্কি করতে করতে এক পর্যায়ে ওই সাধুর যে আসনটা আছে তার পাশাপাশি কাছাকাছি চলে আসে। কাছাকাছি সাধু এটা একদম মানে ওই ছোটবেলার ওই বয়সের একদম পুরোপুরি চুরাশি থেকে আপনারা গিয়েছিলেন, মানে জাস্ট একটা বয়সের একটা তারতম্য। জাস্ট একটা বলে না যে 18 বয়সের মধ্যে একটা রোগ বেলা নেই, এরকম তো আমরা সাধারণত স্কুল লাইফে পড়ছি, এরকমই একটা বয়সের তারতম্য। আর আমি এমনি ছোটকাল থেকে ওই ভূত জিন বা ইত্যাদি এই ধরনের ব্যাপারে খুব ইমপ্রেস ছিলাম, রিয়েলি অনেক ইন্টারেস্টেড, এখন অনেক। তারপরে কি হলো? তারপরে যাওয়ার পরে আশ্চর্য ব্যাপার, তিনি যাই হোক উনি আমাকে দেখলো, দেখার পরে উনিও ছিল, আমার ফ্রেন্ড আর আমি 2জনই ছিলাম। তো খুব আশ্চর্য ব্যাপার, আমার নাম, আমার পিতার নাম বা আমার দাদুর নাম, 3টো নামে উনি অলরেডি একটা মানুষকে আপনি যদি জিজ্ঞাসা করেন আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে চিনেন না বা আমি আপনাকে জানি না, হঠাৎ একজন লোককে হঠাৎ দেখলে কেউ তার নাম হয়তো বলতে পারে, কিন্তু তার বাবার নাম বা দাদুর নাম তো বলা সম্ভব না। সবকিছু বলে দিয়েছে, উনি সব বলে দিয়েছে এবং এটাও বলছে আমরা যে কাজের জন্য আসছি, আই থিঙ্ক যে মেয়ের জন্য বা উনি আমার ফ্রেন্ডটা যে মেয়েকে পড়ার জন্য আসছে সে কাজটা হবে না, আদৌ সম্ভব না, এই কথাও বলে দিয়েছে। তো আমি প্রথমত এটা একটু আশ্চর্যবোধ করলাম, পরবর্তীতে আশ্চর্যবোধ করি না, কারণ মাদ্রাসা লাইনে তখন বললাম স্টাডি করতেছি অলরেডি যে হাফিজের লাইনে। তো হুজুরের কাছ থেকে মোটামুটি জানা ছিল যে কুফরি কালামের মধ্যে বা জিন জাতীয় ইত্যাদি কারণে মানুষ অনেক কিছু গোপনীয়তা বলতে পারে। তো হয়তো বা সাধু এরকমই কোনো একটা আমলের বিনিময় হয়তো সে বলেছে। তো যাই হোক আমার বন্ধুকে তারপর সান্ত্বনার জন্য তিনি লবণ দিলেন, কিছু মন্ত্রদণ্ড ফুটু বা দম দেয়, যাটা যে দম বলা হয় আর কি, ফু দেওয়া আর কি। ফু দিয়ে লবণটা দিল, বললো যে এই লবণটা ওই মেয়েকে যদি কোনো খাবারের মধ্যে মিক্স, বিনিময়ে টাকা নিতেন? টাকা বলতে সামনে একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে আপনার মনের মতো হাদিয়া, মানে যে যা পায়, কেউ 2 টাকা কেউ 10 টাকা ইত্যাদি। এটা কোনো নির্ধারণ ছিল না যে এত দিতে হবে, ডাক্তারের জন্য ডিসিট থাকে, এরকম ডিসিট না। নিম্নবিত্ত মধ্যবিত্ত সব দিত, এবং উচ্চবিত্ত ফ্যামিলি মানে ফ্যামিলিরা এখানে চায়। তো এখান থেকে ওই দিনকার জন্য আমরা ওইটা নিয়ে চলে আসার পর থেকে আসলে আমি জানি না কেন তার প্রতি আমার এত আকর্ষণ, মানে সাধুর প্রতি কেমন একটা আকর্ষণ চলে আসলো। এবং বেগম বাজার এবং শাকারি বাজার বেশি দূর না, আমাদের পুরান ঢাকায় বেশি কাছাকাছি বলা যায়। তো স্কুল পড়া ছেড়ে 3 মাস এমনিও মেট্রিকের পর বন্ধ থাকে, একদমই ফ্রি। আপনি বারবার বলছিলেন যে আপনার মা মারা গেছেন, এই কারণে মারা গেছেন, ওই সময় এরকম বিশৃঙ্খলতা একটা ছিল লাইফে। তো যাই হোক ওই ফ্রি টাইমটাও ছিল আমার, মেট্রিকের পর পড়ালেখা তোমার চাপও থাকে না, তো ফ্রি টাইম ছিল। তো আমি কি করতাম, ওই প্রতিদিন ওই 4টা থেকে ওই সাধুটা বসে আর কি ওনার আসনে আর কি রোগী দেখা শুরু করে। তা আমি ওই প্রায় 4টার মধ্যে আর কি ওনার এখানে চলে যেতাম। তো প্রথম 2-1 দিন গেলাম যখন, তো ওরকম তো উনি প্রণাম করলো আর কি,
হিন্দুদের মধ্যে প্রণাম করা, এরকম প্রণাম করে সাধুকে আবার আমাকে ভিতরে ডেকে নিয়ে গেল। তো রুমের মধ্যে আসলে আরো 3টি, মানে রুমটা ছিল 3 রুমের স্পেস আর কি। একটা মাঝখানে ডাইনিং স্পেস, বাম দিকে ডান দিকে। তো মেয়েটা আমার গেটটা খুলে আমাদেরকে যখন ভিতরে নিল, নেওয়ার পরে উনি বাম দিকে রুমে চলে যেয়ে গেটটা মানে উনি আলাদা আউট অফ সাইট চলে গেল। তো আমরা সাধারণত সিনেমা বা টিভিতে যেমন তান্ত্রিক দেখি, যেরকম হরর ছবিতে সেরকম কন্ডিশনই ছিল, তবে ডিফারেন্স এরকমই। লম্বাটা ছিল 6 ফুট এবং জুব্বা জাতীয় আর কি, লম্বা পাঞ্জাবির চেয়ে বড় যে ধরনের কাপড় হয় যেটা, ওই কাপড়টা কালো রঙের ওরা পরেছিল। চুলটা ছিল পাগড়ি, আই মিন কাক বরাবর চুলটা কোঁকড়ানো, আর দাড়ির মধ্যে জোট ছিল। আচ্ছা, জোট লাগানো, দাড়িটা মোটামুটি নাভি বরাবর বা তার চেয়ে একটু কম বেশ হতে পারে, মানে বিশাল বড় ছিল। আর ঠিক কপালের মাঝ বরাবর ছিল টিক, সেতুর দিয়ে যে ধরনের টিক লাগানো ছিল। আর গলার মধ্যে বেশ কই ধরনের মালা ছিল, হাড্ডি বা আরো অন্য মানে ফুল টুল বা ইত্যাদি যেরকম থাকে না ওরকম। তো এই সেম ওই যে আমরা যেরকম সিনেমাতে দেখি সেরকমই থাকে, সেরকম ছিল। তো পার্থক্যটা সেটা যে আমরা সিনেমায় যেরকম ব্যবহার আচার রীতি দেখি তা আসলে বাস্তবে মিলে না, আমাদেরকে যেরকম প্রভাব করে এরকম মিলে না, অতটা মিলে না। তো যাই হোক, তান্ত্রিককে ওই যে আমার সঙ্গে যে সাধুটা গেল, ওই সাধুটা আমরা যেমন সাজদা করি সেরকমই উনি মাটিতে পড়ে গিয়ে ওনাকে প্রণাম করলেন। আমি মুসলিম পরিবারের সন্তান, আমি তো তাকে প্রণাম করতে পারি না, আমি হাত দিয়ে তাকে প্রণাম করে একটা জাস্ট তাকে সম্মান জানালাম। তো সম্মান জানানোর পরে উনারা দুইজন আর কি একটা তান্ত্রিক কোড ভাষা হয়, তাতে নির্ধারিত একটা ভাষা হয়, যে ভাষা সাংস্কৃতিক ভাষা, যে সাংস্কৃতিক ভাষা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এখন যেমন আমি এখন বর্তমানে আমল জানি, আমিও তার মধ্যে যে পুরো পারি তা না, তাদের নিজস্ব ভাষা, তার আমলের মাধ্যমে ওরা পায়, ওই ভাষায় কোনো ওরা কথা বলে, হয়তো আমাকে নিয়ে বলছে বা ওদের মধ্যে একটা কোনো ব্যক্তিগত সত্য তাতে থাকবো। সেই সময় গরিস্তানে যদি তোমাকে কেউ পিছন থেকে ডাক দেয়, তোমার আপিকটা, উনি যাওয়ার কালে কিন্তু একটা বেগ নিয়ে গেছিল, তো ঝুলন্ত বেগ থাকে না, এরকম ঝুলন্ত বেগ আরো নর্মালি কিছু ছিল জিনিসপত্র বা যেগুলো দরকার পড়তে পারে আর কি, ওরকম খুললো। আমি গেটটা থেকে ঢুকে আমি আমার রুমে যাওয়ার জন্য দরজার সামনে যাওয়াটা আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার ব্যবসা দ্বারা আমার এমনকি আমার নিজের স্ত্রীর সন্তান বন্ধু আমি হারালাম। আপনার সন্তান মারা গিয়েছিল পেটেছিল তখনই, এবং ডাক্তারের আগে সাধারণত ডাক্তারি ভাষা এটুকুই বলে যে ভারী কোনো কিছু তোলার কারণে প্রেগন্যান্সি নষ্ট হয়েছে, কিন্তু বাট এটা অন্য জিনিস, এটা আমি বুঝি। এখন আমি যেহেতু এই লাইনে বিশেষ করে শুধু কুফরি না, ইসলামিক শরিয়া ভিত্তিক ইনশাল্লাহ অনেক জিন ছাড়াতে আমি যাই। আমি প্রায় আপনি কুফরি করেন না এখন? না, আমি কুফরি করি, আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন? আমি সম্পূর্ণ বেরিয়ে আসছি, এবং আমি কোনোদিন কাউকে ক্ষতিও করিনি, জাস্ট শিখছি। শিখার পরেও আমি কাউকে যে ক্ষতি করিনি। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি রাসেল ভাই, আপনাদের একটা এপিসোডে শুনছিলাম আর কি, কুফরি কালামের ব্যাপারে যে সাপ ছিল একটা ইয়ে। তো আসলে ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যারা জড়িত থাকে, যদি তারা ক্ষতি নাও করে না, তারপর আল্লাহ তাকে ক্ষতি করে 100%। কেউ যদি এটাতে ইন্টারেস্টেড, আপনার কেউ যদি চায় এটা শিখতে বা জানতে, আপনার তার জন্য সাজেশন কি? আমি সাজেশন একটাই, ওই যাতে জীবনে এই কাজে পাওনা দেয়, জীবনেও যেন পাওনা দেয়। সো আমিও এটাই ওনার সাথে সুর মিলিয়ে আমিও আপনাদের বলতে চাই যে আপনি যদি কোনোদিন ভেবেও থাকেন যে আপনি বলছিলেন যে 2001 সালে আপনি মানে যখন আপনি নর্মাল লাইফে ফিরে আসছিলেন, তারপরে মানে আপনার আগে থেকেই আপনাদের পরিবার বেশ সমৃদ্ধ একটা পরিবার ছিল, এবং সেখান থেকে আপনি হারাতে এখন 2012 সালে 2014 সালে সম্পূর্ণ শেষ হয়ে গেছেন আপনি। এবং আপনি বিশ্বাস করেন যে ওই যে একটা ভুল করেছিলেন, সেই ভুলের কারণেই আপনার এই শাস্তিটা, আপনি তাই মনে করছেন? মানে এটা আপনি বলছেন? আচ্ছা, ওকে। এবং সেই জন্যই মানে এবং আপনি বলছিলেন যে এখন আপনি একটা মেসে থাকছেন। হ্যাঁ, আমি একটা সাধারণ মেসে থাকতেছি, যেটা আমি কোনোদিন কল্পনা করি। আপনি ঢাকা শহরের ছেলে? আমি এখনই আমার সাপোজ মনে করেন বাড্ডা এলাকা যদি আমাকে কে জিজ্ঞেস করে আপনার বাসা কোথায়, পুরান ঢাকা, এটার মধ্যে যদি আমি পুরান ঢাকা না গিয়ে যদি এখান থেকে আমাকে জিজ্ঞেস করে, তো আনসারটা কি দিব? এটা মানুষ তো গ্রামে যায়, আপনি ঢাকার ছেলে এখানে কি করতেছেন, ওনাকে কি এগুলো আনসার বলা যায়? আমি যে স্ট্রিট আপনাকে শেয়ার করলাম, সেটা কি তাকে বলা যাবে? ইম্পসিবল। সেটাই। এবং আপনি, আমার ধারণা যে আপনি এটা বলছেন সবাইকে, যাতে সবাই এখান থেকে দূরে সরে থাকে। আমি এটুকুই লক্ষ্য, আমি সবাইকে একটা মানে এটা ইনফর্ম না, শুধু অ্যাডভাইস দিচ্ছি আর কি, যারা এই লাইনের সঙ্গে জড়িত আছে, এখনো যদি কেউ থেকে থাকে, তো ইনশাল্লাহ আল্লাহর রাস্তা অন্তত এই লাইন থেকে বেরিয়ে যাওয়াটা উত্তম। খুবই ভয়ানক লাইন। আপনি তওবা করে এই লাইন, আমি তওবা করে এই লাইনটা, যদি আমি কাউকে ক্ষতি করি না, আবারও তারপর আমি তওবা করে বেরিয়েছি, এই কারণে আপনি মনে করছেন, আমি মনে করছি আমার একটা ভুল ছিল। শরিয়া ভিত্তিক
বেসিক যেগুলো শিখছি সেটা আলাদা, সেটা আমি এখনো মাঝে মাঝে মানুষদের উপকার করতে চাই, সেটা অন্য ব্যাপার। বাট আপনি এটা ভুল করেছিলেন এবং আপনি চাচ্ছেন যে সব আর কেউ যেন এই ভুলের পথে না পারে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সাথে আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমি জানি না যে আসলে ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো, বা একটা আমার কাছে যেটা মনে হয় যে এই ঘটনা যেমনই লাগুক না কেন আমার কাছে খুব অবাক লেগেছে এবং আমার কাছে খুব আমি খুব আশ্চর্য বোধ করেছি। মানুষ কেন এটাতে ইন্টারেস্টেড হয় আমি জানি না, তবে অনেকেই আমি মাঝে মাঝে ভূত এফএমে অনেককেই কি বলবো যে SMS এ বা অনেক সময় ফেসবুকে লিখতে দেখি যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমার ইন্টারেস্ট রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শোনান অনেকেই বলেন, এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেকেই অনেক কথা বলেন যে আমার আগ্রহ আছে, আমি এটা সম্পর্কে জানতে চাই, আমি এটা সম্পর্কে বুঝতে চাই, আমি এটা সম্পর্কে করতে চাই কিনা এটা না, বাট অনেকেই ইন্টারেস্ট আছে। কিন্তু এইটা না আসলে ইন্টারেস্ট থাকার মতন কোনো বিষয় না। কিছু জিনিস আছে না যে কিছু জিনিস যত বেশি আপনি আগ্রহ আপনার কম থাকবে তত বেশি মঙ্গল। তো আমার কাছে মনে হয় যে ব্ল্যাক ম্যাজিক এরকম একটা ব্যাপার যেটা হচ্ছে আসলেই আমাদের যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন তাহলেও আমি জানি না যে আসলে কোন ধর্ম এটাকে সাপোর্ট করে কিনা, আমার কাছে আমার জানা নাই। কারণ এটা খুব আমার কাছে মনে হয় না যে মঙ্গলের জন্য কিছু এটা। সো আমি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন আমি এটার এগেইনস্ট একদম পুরোপুরি, আমি অলওয়েজ এটার এগেইনস্টে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা দুজন আপনারা ঘটনা শেয়ার করলেন। আমাদের আরো দুজন অতিথি আছে, আমরা তাদের কাছ থেকে ঘটনা শুনবো। ওয়ালাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমার নাম প্রতীক, আমি এসেছি বাড্ডা লিংক রোড থেকে। ওকে, শুনি আপনার ঘটনা। জি রাসেল ভাই, তো রাসেল ভাই আমার সাথে যে ঘটনা ঘটে গেছে এটা বেশি দিন আগের না, এই মাসের শুরুর দিকের ঘটনা। তো রাসেল ভাই জেনারেলি যেটা হয়েছে, আমার আব্বু আম্মু ওনারা একটু কাজের জন্য ঢাকার বাইরে যায়। তো মোস্টলি ঢাকার বাইরে যাওয়ার সময় আমরা ফ্যামিলির 4 জনই যাই, নয়তো বড় ভাইয়া আমাদের বাসায় থাকে। জি। তো এবার আমার অ্যাডমিশনের জন্য আমাকে নিয়ে যাওয়া হয় না, তো আমি বাসায় থাকি ভাইয়া। তো আমি যেদিন বাসা থেকে আব্বু আম্মু যেদিন চলে যায় সেদিন আমি রাত্রেবেলা আব্বু আম্মুর রুমে থাকি। তো সেই দিন আমার ওরকম কিছু হয় না রুমে, 3:30 4টা পর্যন্ত আমি পড়ি, রুমের কোনো সমস্যা হয়নি, তো আমি ঘুমিয়ে পড়ি। তো ভাইয়া কাহিনীটা হয় এর পরের দিন। সেদিন ভাইয়া আমি রাত্রি 11টা 12টার সময় ঘুমিয়ে পড়ি। তো স্বাভাবিকভাবেই ঘুমাই, রাত্রি 2:30 কি 3টা বাজে, ঠিক সেই সময় হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় ভাইয়া। আচ্ছা। তো আমি অনেক ঘামতে থাকি ভাইয়া। তারপর আমি ঘুম থেকে উঠে তারপর যখন দেখি আমি ঘামছি, তখন আমি মনে করলাম যে হয়তো কোনো দুঃস্বপ্ন কিছু দেখেছি বা প্রচন্ড গরম যে কারণে ঘামছি। তো আমি উঠে লাইটটা জ্বালায় আশেপাশে দেখি কিছু আছে নাকি, পরে লাইট নিবে আমি আবার শোয়ার চেষ্টা করি। তো আমি যখন ভাইয়া চোখ বন্ধ করে শুয়ে থাকছি, আমার মনে হচ্ছে কেউ মাথা নিচু করে আমার দিকে তাকিয়ে আছে। তো ভাই আমি চোখ খুলে কিছুক্ষণ থাকি, মনে হয় যে আমার পিছে কেউ দাঁড়িয়ে আছে। তো আমি যে কাত হয়ে শুয়েছিলাম ভাইয়া, আমি সেই কাত ফিরে অন্য কাত হয়ে শুই। তো ভাইয়া মনে হয় যে আমার পিছে কেউ শুয়ে আছে। তারপর ভাই আমি আবার উঠে লাইট জ্বালাই আশেপাশে দেখি কেউ আসছে কিনা ঘরে, ভাইয়া বা আঙ্কেল কেউ ঘরে এসেছে কিনা দেখতে, আমি ঘুমিয়েছি কিনা। আচ্ছা। তো ভাইয়া লাইট অফ করে আমি আবার ঘুমাতে যাই। এরপর ভাইয়া একই জিনিস হতে থাকে, আমার মনে হয় যে কেউ আমার দিকে মাথা নিচু করে ভাইয়া তাকিয়ে আছে বা আমার পিছে দাঁড়িয়ে আছে ভাইয়া। তো আমি এদিক ওদিক করি ভাইয়া, আস্তে আস্তে আমার ভয় অনেক বাড়তে থাকে। তো ভাই আমার বিছানা ঝাড়ু দেন, বিছানা করার পর আমি বিছানা ঝাড়ুটা বিছানার ভিতর শুয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা। তো ওইটা ভাইয়া সোজা করে রাখা ছিল না যে ওটা পড়ে যাওয়ার কোন নিয়ে, আর ফ্যানের স্পিড ওরকম ছিল না ভাইয়া যে পড়ে যাবে বা হাত পা লেগেও পড়ে যায় না ভাই। হঠাৎ করে দেখলাম বিছানা ঝাড়ুটা বিছানা থেকে শেষ করে পড়ে গেল নিচে। জি জি, একা একাই আপনার চোখের সামনে? আমার চোখের সামনে ভাইয়া। আমার এটা দেখে এত ভয় লাগছে, আমি জাস্ট গায়ে কাঁথা ছিল, কাঁথাটা উঠিয়ে আমি দৌড় দিয়ে এক ঘরে ভাইয়ার রুমে চলে গেছি। আচ্ছা। তো ভাইয়ার রুমে চলে গিয়ে সেদিন রাত্রে ভাইয়াকে আমি ডাক দিয়ে আমি ঘরে গিয়ে লাইট অফ করে পরে ভাইয়া এসে পরে আমরা ঘুমাইছি। তো পরের দিন রাত্রে যখন আমি ভাইয়াকে বলতেছিলাম, ভাইয়া আজকে রাত্রে আমি আমাদের রুমে আব্বু আম্মুর রুমে ঘুমাবো না, আমি এই রুমে ঘুমাই, তুমি আব্বু আম্মুর রুমে ঘুমাও। তারপর ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিলাম কেন ঘুমাবো না। তো ভাইয়াকে খুলে সবকিছু বললাম। তো বলার পর ভাইয়া বলল যে ওনার সাথে ঠিক সেম কাহিনী হয়েছে ভাইয়া। আচ্ছা, আপনার ভাই এখানে আছেন, আপনার নামটা একটু প্লিজ বলে তারপরে আপনি আপনার বাকি ঘটনাটা বলবেন। আমি তাহমিদ। জি। তো লিংক থেকে এসেছি।
তাহিদের বড় ভাই। তো হ্যাঁ, আমাদের বাসায় সমস্যা যেটা হতো যে ওই রুমে আমি একা থাকতে আমিও ভয় পেতাম। এর আগে আমার সাথে এমন একটা ব্যাপার হয়েছিল যে আমি যখন রাত্রে ওই রুমে একা একা থাকি তখন দেখা যেত যে মনে হতো লাইটের অফ করার পর রুমের ভিতর কেউ একজন আছে, বা মানে উপর হয়ে তাকিয়ে থাকলে একটা যেরকম ফিলিং হয় মানুষের, যে অন্য কেউ তাকিয়ে আছে বা দেখছে, এরকম একটা অনুভূতি হতো আর কি। তো আমি এই ভয়টা আগে পেতাম, সেই জন্য আর কি আমি একা একা ওই রুমে কখনোই থাকতাম না। তো এই কথাটা যখন ও বলে তখন আমি মানে লিটারেলি বড় ভাই সেই হিসেবে আর কি ওকে সাহস দেওয়ার জন্য ওকে বলছি যে না, এরকম কিছু নাই, আমি তো রুমে ঘুমাই না, আমিও ভয় পাই। তো ও বলে কি আচ্ছা ঠিক আছে। তো পরে ওই দিন আমরা ঘুমিয়ে পড়ি ওই আব্বু আম্মুর রুমে তালা দিয়ে আর কি, সে রুমে আর থাকি না আমরা। তো পরের দিন যথারীতি আব্বু আম্মু টাঙ্গা থেকে চলে আসে, ঢাকায় চলে আসে। তো আসার পর আমরা 4 জন একসাথে খাচ্ছি। তো খাওয়ার সময় আম্মুকেও ঘটনাটা বলতেছিল। আচ্ছা। তো আব্বু ওখানে ছিল, আব্বু খাচ্ছে। তো ঘটনা যখন ও আম্মুকে বলতেছে তখন খেয়াল করলাম যে আব্বুর দিকে তাকিয়ে আছে। তো আব্বু তারপর ওর কথাটা শুনে আব্বু ওর কথাটা শুনলো, আম্মু শুনলো। তো আম্মু বলে এসব কিছুই না, তুমি রাত্রে সোয়েটার উপরে ঘুমাবো, তাহলে এরকম কিছু হবে না। তো আব্বু আবার তখন ডিরেক্ট বলে দিল যে আমরা যখন এরপর টাঙ্গাইল যাবো ওই রুমে কারোই থাকার দরকার নেই, ওই রুমটা তালা দিয়ে একা থাকবা। তো ভালো কথা। তো পরের দিন এটা আবার আমরা আবার আব্বুর সাথে একটু ডিস্টেন্স থাকার কারণে আব্বুকে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারিনি। তো পরের দিন আমি আম্মুকে জিজ্ঞেস করি যে আম্মু আসলে ব্যাপারটা কি। আম্মু বলে যে আব্বুর নাকি নিজেরও এরকম এক্সপিরিয়েন্স হয়, রাতে যখন একা ওই রুমে থাকে তখন আব্বু নাকি এরকম ফিল করে যে রুমে অন্য কেউ আছে বা আব্বুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, এরকম একটা মানে ফিলিং নাকি আব্বু নিজেও পায়। তো মোট কথা এর আরেকটা জিনিস বলতে হবে ভাইয়া, যে যখন মাঝে মাঝে আম্মু মানে ঢাকায় থাকতো না কোনো কাজে, আব্বু একা যখন থাকতো আমরা খেয়াল করতাম যে আব্বু লাইট জ্বালিয়ে রাতে ঘুমাচ্ছে। আমরা কখনো এটা নিয়ে কোয়েশ্চেন করিনি, কারণ হয়তো আব্বু কাজ করতেছে বা কোন একটা রিজনে রাত্রে লাইট জ্বালিয়ে রাখছে, তো এই জন্য জিজ্ঞেস করিনি কখনো। কিন্তু পরে আম্মুকে জিজ্ঞেস করার পর আম্মু কথাটা বলে যে আসলে আব্বু নিজে ভয় পায় বা আব্বু নিজে এই জিনিসগুলোতে একটু আনকমফোর্টেবল ফিল করে দেখে রাত্রে আব্বু নিজেও এরকম লাইট জ্বালিয়ে রাখে। তো পরে আর কি ব্যাপারটা আমরা বুঝতে পারি। তো এখন এই ব্যাপারটা বুঝতে পারার পর আর কোনো কথা বাড়েনি। আর পরবর্তীতে এরপর আম্মু আব্বু টাঙ্গাইল রিসেন্টলি যায়নি, আর কোনো ইনসিডেন্ট হয়ও নেই। আচ্ছা, আপনি আপনাদের এই বাসাটা তো নিজের বাসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নিজের বাসা। এখন এই বাসাটায় এরকম ঘটনা ঘটছে, এটা কেন ঘটছে? এটা আসলে কোনো মানে এক্সপ্লেনেশন আমাদের কারো কাছেই না। আব্বুকে আম্মুকে যেভাবে জিজ্ঞেস করেছিলাম তারা কিছুই বলে নাই। তো এতটুকু বলতে পারি যে আব্বু আম্মু যে রুমে থাকে এই রুমে আমার দাদি মারা যায়। আচ্ছা। আমার দাদি মারা যায় এই রুমেই মারা গিয়েছিল, ঠিক রাত্রি 3:30 4টার দিকে। এরকম একটা টাইমে ক্যান্সারে মারা গিয়েছিল। তো আমাদের একটা টাইমে আমার আব্বু অনেক সিক হয়ে গিয়েছিল, আব্বুর অনেক বড় একটা ব্যাকবোনের অপারেশন হয়। তো তার আগে আব্বু যখন সিক হয়ে যায় তখন দেখা যায় যে একটা মানুষ যখন অসুস্থ হয় তখন মোটামুটি অনেকেই সাজেস্ট করে যে এটা কি কোনো কুপুরি কালাম কিনা বা কেউ করছে কিনা, ডাক্তার দেখানোর পাশাপাশি এরকম অনেকেই সাজেশন দেয়। তো ওরকম একজন হুজুর দেখানো হয়েছিল। তো আমাদের বাসায় একটা নিম গাছ আছে, আপনাকে বলতে ভুলে গেছি। তো তখন যখন এইভাবে কনসাল্ট করে একজন হুজুরের সাথে, উনি আমাদের বাসায় আসেন। আসার পর তারপর এইসব জিনিস যা সব প্রসিডিওর থাকে এগুলো করার পর আমাদের নিম গাছে একটা তাবিজ পাওয়া যায়। আরেকটা তাবিজ পাওয়া যায়, আমাদের আব্বু আম্মু আরেকটা রুমে থাকতেন তখন, দাদি মারা যাওয়ার পর রুম শিফট করেন তারা। আগে যে রুমটা থাকতেন সেই রুমে একটা শোকেস ছিল। সেই শোকেসের ঠিক নিচু একটা জায়গা যেখানে আর কি মানে শোকেসটা রাখা হয়, মানে নিচু জায়গায় যেখানে হাত দেওয়া পসিবল না, নর্মালি শোকেসটা যদি উল্টানো না হয়। এটার নিচে একটা তাবিজ পাওয়া যায়, ওটা পরে শোকেসটা উঠানো হয়, উঠানোর পর নিচে থেকে তাবিজটা বের হয়। তো এরকম দুইটা তাবিজ পাওয়া যায়। এই মানে শোকেস আপনারা নড়াননি? না, এটা অ্যাকচুয়ালি আব্বুদের মানে আব্বুরা বিয়ের পর ওই রুমেই ছিল, ওটা ওই প্লেসেই ছিল মোটামুটি 10-15 বছর। ওখানে হাত দেওয়া বা অ্যাকচুয়ালি ওটা নিচের জায়গা, তো ওখানে ঝাড়ু দেওয়ারও কোনো উপায় নেই, ওইটার উপরেই তো রাখা হয় নরমালি। তো সেই জন্য আর কি ব্যাপারটা এরকম যে আপনাদের এর পরে বা এই কারণের প্রেক্ষিতে হোক বা যে কোনো কারণে হোক ওই ঘরে শুলে সবারই কিছু একটা মনে হয়। কি মনে হয় বলেন তো, কি মনে হয়? আর একবার যদি সবাইকে বলি, মানে আপনারা জাস্ট একটু উপলব্ধি করুন যে এই ঘটনাগুলো যদি আজকে আপনার রুমে আপনার সাথে ঘটে কি হয়। ধরেন যে কেউ শুয়ে আছেন, আপনার বাবারটা প্রথমে শুনলাম। আমার আব্বু যখন ওই ঘরে শুয়ে থাকে একা, তো গায়ে কাঁথা দিয়ে শুয়ে থাকলে যদি ভালো করে শুনুন, হাত বুলিয়ে দেয়, কেউ যেন হাত বুলিয়ে দেওয়ার সময় যে ফিলিংটা হয় হালকা একটা ফিলিং। আর যদি মনে হয় কেউ মানে উপর থেকে দেখছে এবং হাত বুলিয়ে দিচ্ছে, আপনি যখন ফিল করতে পারবেন জিনিসটা, এই ফিলিংটা যখন হয় এরকম একটা ফিলিং আর কি, মানে কেউ একজন আপনাকে দেখছে, আপনার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। আপনার ফিলিংটা কেমন ছিল? আর আমার ফিলিংটা একটু ডিফারেন্ট ছিল। আমি যখন ওই রুমে থাকতাম আমার মনে হতো যে রুমের ভিতরে আমি ছাড়া অন্য কেউ একজন আছে, এটা আমি অনুভব করতাম। এবং সেম আমার ছোট ভাই এই একই জিনিস অনুভব করে, বাট আমরা আমাদের
গায়ে কোনো টাচ স্পর্শ পান নাই? কোনো স্পর্শ পাইনি। আচ্ছা, বাট যে কাত হয়েই ঘুমাই, যেদিকেই তাকাই, আমাদের মনে হয় উল্টো পাশে কেউ না কেউ একজন আছে, বাট সামনাসামনি কিছু দেখতে পারি নাই। আমার সাথে কখনো যে ঝাড়ু করে যাওয়া এই টাইপের কিছু হয়নি, যেটা ওর সাথে হয়েছে, যে কারণে অনেক বেশি ভয় পাইছিল, কিন্তু আমার সাথে এরকম কিছু হয়নি। আচ্ছা, বাট এছাড়া আরেকটা ছোট কাহিনী আমার বলেন প্লিজ। চাচার ব্যাপারে বলতে চাই। একদিন আমি আপনাকে মানে একটা কথা হয়তো অফ এয়ারে বলেছিলাম যে আমি রাতে গেম খেলি, অনলাইন গেমার হওয়ার কারণে সারা রাত গেম খেলতাম, বেশ রাত হতো ঘুমাতে, 4টা-5টা বেজে যেত। তো আমাদের মানে রাত্রে গেম খেলার কারণে মানে রাত্রেবেলা আমি যখন ওয়াশরুমে যেতাম বা টয়লেটে যেতাম, তো এটা একটা করিডোরের মতো লম্বা একটা জায়গা, ঠিক একেবারে মাথায় ড্রয়িং রুমটা। তো আমরা করিডোরের ঠিক মাঝামাঝি জায়গায় ওয়াশরুম হওয়ার কারণে ওইটা দরজা যখন খুলতে হয় তখন আপনি ড্রয়িং রুমটা দেখতে পাবেন। আচ্ছা, তো ড্রয়িং রুমে যখন আমাদের করিডোরে আবার একটা লাইট আছে, তো ড্রয়িং রুমের লাইট অফ থাকলে, করিডোরের লাইট অফ থাকলে ড্রয়িং রুমের একটা মানে পোর্শন দেখা যায়। তো আমি একদিন ওয়াশরুমে ঢুকছি, মানে টয়লেটে যাব, ঢুকার সময় আমি হঠাৎ করে মানে আমার বাম পাশে ড্রয়িং রুমটা পড়বে, তো আমি তাকাই, ওইদিকে তাকানোর পর দেখি কি ড্রয়িং রুমে যে সোফা, ওখানে আমার চাচা বসে আছে। আচ্ছা, তো আমি তখন আমার কাছে ব্যাপারটা একটু মানে ভয়ঙ্কর মনে হয়নি, তখন ব্যাপারটা খুব সিম্পল মনে হয়েছিল, যে এটা হতেই পারে আমার চাচা মাঝে মাঝে ঘুম আসে না বলে তার মানে বাচ্চাদের ঘুম পাড়ি ওখানে গিয়ে বসে থাকে। অথবা আমি আসলে তখন গিয়ে যে জিজ্ঞেস করবো এটা আমার মাথায় ছিল না। আমি মানে বাথরুমে যাই, বের হই, লাইটটা অফ করে আমি এসে আমার রুমে শুয়ে পড়ি, সবকিছু নর্মালি হয়। তো পরের দিন আমি পানি খাচ্ছিলাম সকালে ঘুম থেকে, আমার চাচা তখন ওখানে আবার সাইড দাঁড়িয়ে পানি খাচ্ছিল। তো কাকাকে বললাম, কাকা তুমি গতকালকে রাত্রে এত রাত্রিবেলায় বসেছিল ড্রয়িং রুমে কি জন্য? কারণ কাকা অবাক হয়ে আমাকে বলতেছে যে কই না তো, আমি তো ঘুমিয়ে গেছি সেই কখন 1টা 12:30-1টার দিকে, কি ব্যাপার তুই কাকে দেখছিস? আমি তো ওখানে, আমি বলছি না, আমি মনে হয় তোমাকে দেখলাম তুমি কি দুষ্টামি করতেছি। আমি বলছি কাকা হয়তো আমার সাথে একটু মজা করার জন্য এটা এইভাবে বলতেছে। আচ্ছা, তো পরে আমার কাকা আবার কথাটা এইভাবে না বলে কথাটা আবার মানে চেঞ্জ করে নিয়ে যায়, যাতে আমি ভয় না পাই হয়তো, বা আমি বুঝতে পারি যে কাকা জিনিসটা ডিরেক্টলি আমাকে বলতে চাচ্ছে না। তো এইটাই, এতটুকুই। তো আমি পরে এই জিনিসটা কোনো ঘাটাঘাটি করি নাই, কারণ মানে এই জিনিসটা ঘাটাঘাটি করার আসলে কিছু নেই, যেহেতু ভয়ঙ্কর কিছু দেখি নাই, মানে এইভাবে আসলে ফিল করিনি। আর ওই ড্রয়িং রুমে আমার দাদি মারা যাওয়ার পর দাদির খাটিয়া রাখা ছিল, তো ওই ঘরে আর কি এরকম মানে এই দুটো জায়গায় মোটামুটি এই দুটো জিনিস আমি আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স। আর এটা ছাড়া আরেকটা এক্সপিরিয়েন্স আছে, সেটা যদি হ্যাঁ বলেন, একদম শেষ করে ফেলি আমরা এটা। আচ্ছা আচ্ছা, তো সময়টা ছিল 2013 সাল, রোজার সময়, দিন ছিল শুক্রবার। সেদিন রাতে আমি ভূত এফএম শুনি। সারা রাত গেম খেলার কারণে আমি যে কাজটা করতাম, যে গেম খেলে একেবারে সেহরি করে সকালবেলায় ফজরের নামাজটা পড়ে তারপর একেবারে ঘুমাতে যেতাম। তো দেখা যায় যেটা, যে রোজার মাঝামাঝি সময় 15-20 রোজার দিকে কাহিনী ছিল এটা, আমার এক্সাক্ট ডেট আর টাইমটা মনে নাই। তো এরকম ছিল, দেখে প্রথম রোজার সময় যে জিনিসটা হয় আর কি, মসজিদে অনেক বেশি লোক থাকে, তারপর অনেক মোটামুটি আমাদের যে মসজিদে আমি নামাজ পড়তাম সেটা 5 তালা হওয়ার কারণে 2-3 তালা পর্যন্ত মানুষজন ভরে যেত। তো মাঝামাঝি টাইমে হওয়ার কারণে সেই মসজিদে কম মানুষ হয় যখন, তখন নিচতলাটাই পুরোপুরি ফিল আপ হতো না। তো সেই দিন ভূত এফএমে আমি একটা কাহিনী শুনছিলাম জিনদের নিয়ে, যে জিনরা যদি আশপাশে আসে তাহলে একটা সুন্দর স্মেল পাওয়া যায়, বা কোনো একটা মানে আতরের গন্ধর মতো কিছু পাওয়া যায়, যেটা আমি কোনো ফিল করিনি। তো আমি গেম খেলছিলাম আর শুনছিলাম। তো রাত্রে সেহরি করি, নর্মালি সেহরি করে আমি বের হই নামাজ পড়ার জন্য। তো আমি আমার একটা ফ্রেন্ড ছিল ওখানে কাছে, নাম অরুণ, তো ওকে আমি বলতাম আসতে আমার সাথে নামাজ পড়ার জন্য। কোন এক কারণে সেদিন ও আসেনি নামাজ পড়তে, আমি একাই যাই। তো একটু অবাক হয়ে খেয়াল করি যে রাস্তাঘাটে তেমন একটা মানুষজন না, একেবারেই খালি, প্রায় খালি। তো মসজিদে আমি নর্মালি যাই। তো নর্মালি আমরা যখন মসজিদে ঢুকি তখন স্যান্ডেলটা হাতে নিয়ে ভিতরে একটা র্যাকে নিয়ে রাখি, তারপর নামাজ পড়তে বসি। তো আমি নিয়ে রাখলাম, রেখে নামাজ পড়ার জন্য বসছি, এখনো মানে ইমাম আসেন, ইমাম ঢুকবেন। তো ওই সময় আমি খেয়াল করলাম 6 ফিট 3 কি 4 ইঞ্চি এরকম হাইটের একটা লম্বা সাদা কালারের আলখালা বা ইমাম সাহেবরা যেটা পরেন আর কি, এরকম একটা ড্রেস পরে একজন ঢুকলেন। এবং উনি যখন ঢুকলেন আমি ঠিক মানে একটা সুন্দর স্মেল পেলাম, মানে স্মেলটা অ্যাকচুয়ালি আতরের না, আবার মানে কোনো বডি ডিওডোরেন্ট বা মানে কোনো বডি স্প্রে সেন্টও না, খুব সুন্দর একটা স্মেল, যেটা আর কি খুব ভালো লাগে। তো উনি ঠিক আমার ডান পাশে এসে বসলেন নামাজ পড়ার সময়। তো ইমাম আসলেন, তো আমি যখন উনি আমার পাশে এসে বসেন, তো তখন আমার মাথায় চিন্তা হচ্ছিল যে জিন্না তো মসজিদে নামাজ পড়ে, ভূত এফএম আজকে শুনলাম যে এরকম সুন্দর স্মেল। তো আমার মনে হচ্ছিল যে এই মানুষটা তো জিন নাকি মানুষ সেটা তো আমি জানি না। তো এরকম একটা চিন্তা মাথায় ছিল। তো তখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পর সেই লোক আমার সাথে নামাজ পড়ে, আমরা নামাজ শেষ করে বের হই। তো বের হওয়ার পর আমরা যেটা করি যে হাতে স্যান্ডেলটা নিয়ে মসজিদের যে সিঁড়ির লাস্ট স্টেপটা সেখানে স্যান্ডেলটা রাখি, রাখার পর তারপর স্যান্ডেলটা আমরা
স্যান্ডেলটা পরি। তো আমি সেখানে স্যান্ডেলটা রাখছি, মাটির দিকে তাকে একটু নিচু হয়ে স্যান্ডেলটা রাখছি। যখনই আমি উঠে দাঁড়াইছি দেখি ঠিক আমার সামনে লোকটা দাঁড়ানো, সে হুজুর মতো লোকটা। ওনার লম্বা দাড়ি ছিল আর চেহারা বেশ ভালো ফর্সে ছিল। আমরা যেটাকে আর কি মানে অনেকটা বুকি শিশাতে জানি যে নুরানি চেহারা বলি যেটাকে আর কি, এরকম টাইপের ছিল। তো আমার এরকম ধারণা হওয়াটা স্বাভাবিক ছিল। তো সব থেকে অবাক করা কাহিনীটা এখানেই হয় ভাইয়া, যে যখনই আমি ওনার দিকে তাকাই উনি আমার দিকে একটা মুচকি হাসি দেন। মুচকি হাসি দিয়ে আমাকে বলেন যে নামাজ পড়ার সময় এসব কি উল্টাপাল্টা ভাবেন। সুন্দর মতো এটা বলে উনি জাস্ট ঘুরে হাঁটলেন, মানে হেঁটে চলে যাচ্ছেন। আমি জাস্ট ওই টাইমটাতে যখন এটা দেখলাম, মানে আমার ফিলিংটা জানি কেমন ছিল, যে মানে আমি বুঝতেছিলাম না যে এখানে আমার সাথে কি হলো। খুবই নর্মাল একটা ঘটনা, কিন্তু খুবই মানে কিন্তু খুব অবাক লাগতেছিল যে আমি তো এটা কাউকে বলি না, সে কারোর সাথে কথা বলিনি, কিছু বলিনি। ওই আমার সাথে নামাজ পড়লো, বের হয়ে চলে যাচ্ছে। আর সত্যি কথা জানি না যে অনেকের সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় যে তারা বলে যে কেন গিয়ে ধরলেন না, কেন গিয়ে এরকম কথা বললেন না। বাট সত্যি কথা ভাইয়া যে ওইরকম একটা সিচুয়েশনে যখন কেউ পড়ে, হ্যাঁ ওই টাইমটা আপনার চিন্তা করতে কিছুক্ষণ টাইম লাগে, ওই মোমেন্টটা চলে যায় এর ভিতরেই। তো এটাই ছিল আর কি। সেদিন আমি নর্মালি আসি বাসায় এসে কাউকে কিছু না বলে আমি চুপচাপ ঘুমিয়ে যাই। আমি ভাবছিলাম যে এই ব্যাপারটা যদি এখন কাউকে বলি রোজার সময়, এই জিনিসটা অনেকেই বিলিভ করবে না, অথবা হতে পারে যে আমাকে খারাপ কিছু দেখেননি, আপনি হয়তো ভালো কিছু দেখেছিলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট্ট একটা ঘটনায় যাব। আর একটা ঘটনা, ছোট না, এই ঘটনাটা আমি পড়েছি কিনা আই এম নট শিওর, বাট এই ঘটনাটা যদি না পড়ে থাকি তাহলে পড়া উচিত, আর এই ঘটনা যদি পড়ে থাকি তাহলে মাফ করে দিয়ে না আমরা আরেকবার শুনি। লিখছেন রাসূল ভাই, সালাম নেবেন। আজ আপনাদের সাথে জীবনের গতিপথ পাল্টে দেওয়া একটা ঘটনা শেয়ার করব। যদিও জীবনের বেশিরভাগ সময় কেটেছে ঢাকায়, কিন্তু আমার গ্রামের বাড়ি লালমনিরহাটের এক সীমান্তবর্তী গ্রামে। তাই স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না, ভালো লাগলে পড়ে শোনাবেন। 2014 সাল, তখন আমি ঢাকায় লিগ খেলতাম, ঢাকার এক নাম করা ক্লাবে। উল্লেখ্য, আমি প্রফেশনাল ক্রিকেটার ছিলাম। সেবার ঢাকায় লিগ শেষে গ্রামের বাড়ি ফিরলাম। বাড়িতে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা। বাড়ির সবার সাথে কথা বলে রাতের খাবার শেষে বাজারে গেলাম বন্ধুদের সাথে দেখা করতে। খুব মজা করলাম, সবাই চলে গেল। ঘড়িতে তখন প্রায় 12:30। আমিও বাড়ির দিকে রওনা দিলাম। মোবাইলে গান বাজছে, জ্বলছে মোবাইলের ফ্ল্যাশ লাইট। হাঁটছি আমি। আমাদের বাড়ি আসার রাস্তার পাশেই একটা পারিবারিক কবরস্থান আছে। কবরস্থান থেকে আমার বাড়ি 5 মিনিটের পথ। যখন কবরস্থান পার হলাম, হঠাৎ একটি মেয়ে আমার বিপরীত দিক থেকে জোরে জোরে হেঁটে আসছে। একটু অবাক হলাম, এত রাতে একটা মেয়ে রাস্তায় কেন? আমি কিন্তু প্যারানর্মাল কিছুই ভাবিনি তখনও। কাছে আসতে দেখলাম মেয়েটি নববধূর সাজে। অন্ধকারে মুখটা ভালো মতন দেখা গেল না। কাছে এসে জিজ্ঞেস করলো, ভাই শহরে যাওয়া যাবে কিভাবে? আমি বললাম, এত রাতে শহরের জন্য কিছুই পাবেন না। অনেক সাহস নিয়ে বললাম, কে আপনি? মেয়েটির সহজাত উত্তর, আপনি চিনবেন না। আমিও আর মাথা ঘামালাম না। ভাবলাম বিয়েতে রাজি নয়, হয়তো এই জন্যই পালিয়ে এসেছে। আশেপাশের এলাকার কেউ হয়তো, সকাল হলেই সব জানা যাবে। ঠিক আছে, যান বলে বিদায় নিলাম। সত্যি বলতে তখন পর্যাপ্ত ভয় আমি পাইনি। 5-7 মিনিট পর বাড়িতে ফিরলাম, ভাত খেলাম আমার সব প্রিয় তরকারি দিয়ে। শুয়ে পড়লাম। কখন ঘুমাই, কখন ঘুমিয়ে গেলাম বলতে পারি না। ঘটনা শুরু এখানেই। আমার বাড়ির পেছনে একটা মাঝারি ধরনের পুকুর এবং তার কাছেই একটি বড় সুপারি বাগান আছে। আমাদের বাড়ি আসলে এলাকার ছোট ছেলেদের সাথে। এখানেই বাড়ি আসলে আমি মজার ক্রিকেট খেলি। ঘুমানোর পর স্বপ্নে দেখলাম আমাদের বাগানে আমি ক্রিকেট খেলছি। হঠাৎ পুকুর পাড়ের সাথে একটা সুপারি গাছের নিচে বসা একটা মেয়ে আমাকে ডাকলো। কাছে যেতেই দেখি রাতের দেখা সেই মেয়েটি বসে আছে নববধূর সাজে। আমি বললাম, আরে আপনি এখানে কি করেন? রাতে শহরে যাননি? মেয়েটি বলল, না, আমি তোমাকে একটা জিনিস দিতে এসেছি। কি? গাছের গোড়ার দিকে দেখিয়ে বলল, ওই যে মালাটা দেখছো, ওটা নিয়ে যাও, উপকার হবে। মেয়েটি অনেক সুন্দর ছিল। আমি হাঁ করে তাকিয়েছিলাম। হঠাৎ আবিষ্কার করলাম আমি বিছানায়। বুঝলাম স্বপ্ন দেখছি। পানি খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। পরদিন সকাল 9টার দিকে আমি উঠলাম ঘুম থেকে। ব্রাশ হাতে নিয়ে হাঁটতে হাঁটতে পরীক্ষা করে দরবেশ বাবা বললেন, ওকে পরী আসর করেছে। তিনি আমাকে মালাটি খুলে
রাখতে বললেন আর 3 দিনের মাথায় কোন নদীতে ফেলে দিতে বললেন। আমাদের পুরো বাড়িটা বন্ধ করে দিলেন সেদিন। উনি যাওয়ার পর আমি আম্মুকে মালাটা খুলে দিয়ে ভালো করে রাখতে বললাম। আম্মু আলমারিতে অনেক গোপন ভাবে সংরক্ষণ করলেন মালাটি। সেই রাতে আমি স্বপ্নে দেখলাম ওই নববধূ মেয়েটি আমাকে একটি গাছে বেঁধে রেখেছে, চাবুক দিয়ে মারছে আর বলছে, তুই কেন মালাটি খুললি? আমি তো কোনো অত উপকার করতে চেয়েছিলাম এবং আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুই তা শুনলি না, এখন তোকে আমি মেরে ফেলবো। আমার যতটুকু মনে পড়ে মেয়েটার আশেপাশে সাদা ধবধবে অনেক লোক ছিল, তারা কি যেন বলা বলি করছিল, কিন্তু আমি তাদের কোনো কিছুই বুঝি নাই, শুধু মেয়েটার কথাই বুঝেছি। প্রচন্ড প্রহার আর মৃত্যুর ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার সারা শরীরে অসংখ্য মারের দাগ, ডান হাতটা প্রায় অবশ। 6 দিন পর আমাকে বাসায় আনা হয়। আমার আম্মুর কাছে যা শুনি তা এরকম, সেদিন রাতে ঘুমাতে যাওয়ার পর সকালে অনেক ডাকাডাকির পর আমাকে উঠতে না দেখে ঘরের দরজা ভেঙে ফেলা হয়। ঘরের দরজা জানালা সব ঠিক থাকলেও আমি ঘরে ছিলাম না, কিন্তু আমার ঘর থেকে বের হওয়ার দ্বিতীয় কোনো রাস্তাও ছিল না। পরে সব জায়গায় খোঁজ নিয়ে আমাকে কোথাও না পেয়ে আমার মা আবার সেই নাম করা দরবেশ বাবার শরণাপন্ন হন। দরবেশ বাবা আমার মাকে বলেন, বললে আমাকে নিয়ে গেছে, আর আমাকে ফিরিয়ে আনার উপায় হলো আমার জীবনের একটি ক্ষতি মেনে নেওয়া। আমার জীবনে আমাকে বিয়ে দেওয়া যাবে না এবং আমার শরীরের যে কোনো একটি অঙ্গ অচল হয়ে যাবে। নিরুপায় হয়ে আমার মা 2 নম্বরটাই বেছে নিলেন। এরপর আমি নিখোঁজ হওয়ায় তৃতীয় সকালে অজ্ঞান অবস্থায় বাসার ছাদে আমাকে পাওয়া যায়। আমি বাড়িতে আসার পর অনেক তাবিজ কবজ বেঁধে দেওয়া হয় আমাকে, আমার শরীরের বিভিন্ন অংশে। এরপর আর খারাপ কিছু ঘটেনি, কিন্তু আমি প্রায়ই আমার সাথে দ্বিতীয় কারো অস্তিত্ব অনুভব করি। কিন্তু আমি হারিয়েছি আমার ডান হাত, যে জন্য বিদায় দিতে হয়েছে আমার সম্ভাবনাময় ক্রিকেট থেকে। অনেক চিকিৎসার পর এখন হাতের অবস্থা কিছুটা ভালো, কিন্তু ডাক্তার বলেছে আরো মাস 6 লাগবে সম্পূর্ণ সুস্থ হতে। কিন্তু দরবেশ বাবা বলেছেন পরীর কার্যকারিতা আরো 8 মাস পর শেষ হবে, তারপর আল্লাহ চাইলে আমি আবার সুস্থ হব। সবাই দোয়া করবেন যেন আবার ফিরতে পারি ক্রিকেটে। আল্লাহ হাফিজ। শোভন লিখেছেন এই ঘটনাটি, একজন ক্রিকেটারের কাহিনী। এবং আমরা চাই যে বাংলাদেশের যে কোনো ক্রিকেটার যারা ক্রিকেট নিয়ে আছেন তাদের সবাই ক্রিকেটে ফিরে আসবেন, এটাই আমরা আশা করবো। শোভন ফিরে আসবেন এবং শোভন অনেক দূরে থাকেন, ঢাকা থেকে সীমান্তবর্তী একটা এলাকায় লালমনিরহাট, সেখান থেকে ঘটনাটা পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা দোয়া করছি আল্লাহর কাছে যে আপনি যেন আবারও সুস্থ হয়ে ক্রিকেটে ফিরে আসেন, এবং আশা করবো সেটা। এবং আমাদের অবশ্যই ইমেইল করে জানাবেন যদি আপনি সুস্থ হন, এবং আপনার সুস্থতার পরে আমাদের জানাবেন সেটা। রাসেল ভাই, আমার নাম সাদত আহমেদ বিতান। জি, আমি যে ঘটনাটি আজকে বলবো সেটি হচ্ছে অনেক পুরনো, আগে 1970 সালের ঘটনা। জি, আমার বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলা, তখন ক্লাস 8-এ পড়ি। তো একদিন হঠাৎ শুনতে পেলাম যে আমাদের, আরেকটু বলে নেওয়া ভালো, যে আমাদের নদী স্কুল থেকে আধা কিলোমিটার দূরে হবে একটা নদীর ধারে খুব নির্জন একটা জায়গা, বাড়ি ঘর শূন্য নাই বললে চলে। হ্যাঁ, একটা কালী ঘর আছে, বট গাছ আছে, বট গাছের নিচে একটা কালী মন্দির আছে। তো মন্দিরটা যেহেতু মনে হয় খুব পূজা টুজা খুব একটা করা হয় না, অবহেলিত, ময়লা টয়লা ধরে অপরিষ্কার একটা পরিবেশ। তা নদীর ওই পারে আছে আর একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, সেখানে মাঝিদের বাস, ছোট পেশাজীবী যারা থাকে তাদের বাস, ওখানে হিন্দু। তা এবার আমি তখন একদিন জানতে পারলাম যে, শুনলাম যে একজন এসে বলল যে ওই একটা মহিলা আসছে, খুব নোংরাইটে ধরনের বিদঘুটে চেহারার একটা মহিলা ওই কালী মন্দিরের পাশে বসছে, কিন্তু সে কারোর সঙ্গে কথাও বলে না, কারোর দিকে তাকায়ও না। সে শুধু সারা দিন খায়, একভাবে খায় যাচ্ছে নোংরা জিনিস। যেমন মনে করেন যে শামুক ভেঙে খাচ্ছে, ঝিনুক ভেঙে খাচ্ছে, মুরগির পচা নাড়ি ভুড়ি খাচ্ছে, ইঁদুর খাচ্ছে। কিন্তু এইগুলো যে কে দেয়, কে রাত্রে এইগুলো যোগান দিয়ে যায়, এইগুলো কেউ জানে না। তা মনে হয় যে ওর পিছনে বিহাইন্ডে কেউ কাজ করছে, একটা শক্তি বোঝা যায় আর কি। এটা আমি শুনলাম।
শোনার পরে আমার বেশ কৌতূহল হলো যে আমরা দেখতে যাব। তা আমাদের সাথের কয়েকটা মেয়ে, কয়েকটা ছেলে, আমরা মিলে, আমার এক চাচা ছিলেন আহমেদ আলী নাম তার, সে আমাদের একটু সিনিয়র ছিলেন, সে তো গুয়ার টাইপের মানুষ ছিল। গেলাম আমরা, যাওয়ার পরে কাছে যাওয়া যাচ্ছে না, ওইটা ভীষণ দুর্গন্ধ চারপাশে দিয়ে, নাকে কাপড় দিয়ে সবাই দূরিতে দেখে। তা আমার চাচা একটু ইয়ে করে যায়, ওই ছোটাটা ইটের টুকরা নিয়ে গায়ে মারছে, তাতে বোঝা গেল যে সে একটু ব্যথা পাইছে। আচ্ছা, হ্যাঁ, তা আমরা সবাই, আমার মায়া লাগতে লাগলো এটা গায়ে মারা দেখে মহিলাটার। তারপরে খাচ্ছে হাবি জাবি এইগুলো, এর কেউ খাবার দেয় না কেন, এত মানুষ এর খাবার দেয় না কেন? এই খাবারগুলো কোথায় পাচ্ছে সেটা আপনারা জানেন না? খাবারগুলো কোথার থেকে আসছে, কে দিয়ে যায়, এগুলো রাতের অন্ধকারে কেউ বলতে পারে না, সে তো ওখানেই থাকে, কিন্তু এই খাবারগুলো কোথার থেকে আসে এটা হচ্ছে একটা ভাবার বিষয় ছিল। তা যাই হোক, চিন্তা করে আমি চলে আসলাম। আসার পরে সবাই চলে আসলাম, একদিন চিন্তা করলাম, 2 দিন বাদে পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি যাব, এরপরে আবার বন্ধু টন্ধু নিয়ে সব মেয়েগুলো আছে বান্ধবী, এদের নিয়ে আবার যাব। আমি কলা টোলা কিছু কিনে নিয়ে, রুটি টুটি ভালো খাবার টাবার নিয়ে আমি যাব। গেলাম, নিয়ে গেলাম কলা, নিয়ে গেলাম রুটি, নিয়ে গেলাম ভালো খাবার, পাউরুটি ছিল। এই যে আপনি খাওয়াচ্ছিলেন, এটা কেন খাওয়াচ্ছিলেন? মানে আপনার খারাপ লাগছিল? আমার খারাপ লাগছিল যে তখন তো টাকা। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে সে যে কথা বললো, মেয়ে মানুষ, কথাটা ছিল তার নজাল এবং পুরুষের কণ্ঠ। কথাটা জাস্ট এরকম বললো, আমার এখনো মনে আছে, হাসি দিয়ে যে তোরটাও খাবো। তখন আমি আরো ভয় পেয়ে গেলাম যে কি রে, মেয়ের লোকের গলা পুরুষ মানুষের মতো কেন, আবার নাকে নাকে। তা চিন্তা করে আমি পিছিয়ে আসলাম। তখন তো অত কম বয়স, একটা খড়গ আর একটা ত্রিশূল, এই 3টা পড়ে আসছে ওই জায়গায়। তখন আমার মনে হইলো যে এটার ইয়ে কি, এটা কারণটা কি। তখন আমি চিন্তা করে দেখলাম যে ওই পাড়ে যে হিন্দু যে একটা পাড়া ছিল, ওই যে ছোট পেশার যারা থাকতো, ওদের ভিতরে কোন বৃদ্ধ ওই ইয়ে সাধন করত, ওই ডাকিনী বিদ্যা প্র্যাকটিস করত, এবং ওর দ্বারাই ওইটা পরিচালিত হচ্ছে। ওইটা যে ওর দ্বারা পরিচালিত হচ্ছে এর ভিতর কোনো সন্দেহ নাই। তো আমি চিন্তা করলাম, কিন্তু গ্রামের মানুষ অত কিছু জানে না, ওরা জানে পাগলি, ও খাচ্ছে পেট বাঁচানোর জন্য, এর বাইরে ওরা আর কিছু জানে না। আর তাছাড়া তখন মানুষজন অনেক কম ছিল, পাকিস্তান পিরিয়ড তো, স্বাধীনতার 1 বছর আগে। তা আমি তো বই টই পড়তাম মোটামুটি, মাসুদ রানা, কুয়াশা, সেই সময় বিভিন্ন ইয়ে ছিল। তখন আমার একটু আসছে, চিন্তা আসছে যে আমার মনে হয় এটা কোন তান্ত্রিক দ্বারা পরিচালিত হচ্ছে, ওর সেই চালাচ্ছে, ওই উঠায় নিয়ে গেছে, আমাদের পরিবারের নজর পড়ছে, ওই মনে হয় ওই উপারেতে ওই উড়াইকে উঠায় নিয়ে গেছে। যাই হোক, আমি পেলাম না, আমি গেলাম। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার চাচাটা যে ঢিল ছুটছিল, তার গা ব্যথা যে লাগছিল, এই চাচাটা আস্তে আস্তে অ্যাবনর্মাল হইতে শুরু করলো, অস্বাভাবিক তার চালচলন হয়ে গেল, কথাবার্তা। চাচার নাম ছিল আহমদ আলী, আমি বলে দিলাম নাম, উনি এখনো আছেন, উনি এখনো অ্যাবনর্মাল। তা সবাই দাদি টাদিরা, বড় অবস্থা তো, দাদির নামে অনেক জমি ছিল, চাচারে দিয়ে দিচ্ছেন সব দাদির লেখে, ছোট ছেলে আদর করে। কিন্তু ওই অবস্থা থেকে সবাই বিয়ে দেওয়া হলো। তারা বিয়ে করার কিছুদিন পরে বউটা সুইসাইড করলো, বাই হ্যাঙ্গিং। সুইসাইড করার পরে সে আবার ওই রকম অ্যাবনর্মাল হয়ে গেল, জমিগুলো কেউ একটা কলা দিলে, কেউ একটা বিড়ি দিলে পারে লিখে দিয়ে দেয়, তারা সই দিয়ে দেয়, এমন অবস্থা এখন অ্যাবনর্মাল। আমার প্রতি ট্রিপে নিম্নে 4 জেলা ভ্রমণ করতে হয়, তাই সুযোগ নষ্ট না করে আমাদের এক কর্মচারীকে নিয়ে এই প্রথম রওনা হই। প্রথমে আমরা কুমিল্লা যাই, সারাদিন কাস্টমারদের সাথে লেনদেন করে রাত 9টায় ট্রেনে করে ফেনীর উদ্দেশ্যে রওনা হই। রাত 12টায় ফেনীর থেকে পৌঁছাই এবং একটি আবাসিক হোটেলের রুম ভাড়া নেই, এবং সাথে সাথে আমার ভৌতিক ঘটনা শুরু।
প্রথমে আবাসিক হোটেলটি একটু বর্ণনা দিই। হোটেলটি ফেনীর রেল স্টেশনের খুব কাছেই, তাই নামটি আপনাকে জানালে অনুগ্রহ করে আপনাদের বলবেন না। আমি দেখতে পাচ্ছি ব্র্যাকেটের নাম। ছায়ায় ঢাকা পড়তে থাকে, মনে হচ্ছিল প্রতি ন্যানোমিটারে একটি করে কেউ সুই গেঁথে দিচ্ছে। অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করছি। মনে হচ্ছিল এই যন্ত্রণা থেকে মুক্ত হবার জন্য যে শক্তি আমি প্রয়োগ করছি, এই শক্তি যদি বাস্তবিক প্রয়োগ করতে পারতাম তাহলে আমি টুইন টাওয়ারের মতো বিল্ডিং ঝাঁকিয়ে ধ্বংস করে ফেলতে পারতাম। কিন্তু আমার মনে হচ্ছিল আমাকে অন্তত অত্যন্ত বলিষ্ঠ 200 জন ধরে রেখেছিল। আলো সরে যেতে যেতে গলা পর্যন্ত উঠে গেছে। আমার দেহের আত্মাটা মনে হচ্ছিল পা থেকে উঠে গলায় এসে জমা হয়েছে। প্রচন্ড জ্বালা, ব্যথায়, কষ্টে আমি মনে হচ্ছিল যে আজ শেষ, এটাই আমার শেষ নিঃশ্বাস। আজ একটু দরজা বন্ধ বাকি, অর্থাৎ আলোটা মাথার উপরে সরে গেলেই আমি শেষ চেষ্টাটা করছি। যদি একবার একটি নিঃশ্বাস নিতে পারি, প্রচন্ড এক শক্তি প্রয়োগ করে বাঁচার চেষ্টায় আমি এক লাফে দাঁড়িয়ে পড়লাম। এক লাফে এতটাই শব্দ হয়েছিল যে আমার কর্মচারী ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে আমাকে ভয় পেয়ে যেতে দেখে দেখে যে আমার চোখ সম্পূর্ণ লাল, আমার মুখ হতে রক্ত মিশ্রিত ফেনা বের হচ্ছিল এবং আমি এতটাই কাঁপছিলাম যে আমাকে দেখে মনে হচ্ছিল যে আমাকে দেখে ভয় এসে আমাকে ফেলে দৌড়ে রুম থেকে চলে যায়। কিন্তু আমি এতটাই ঘুরেছিলাম যে আমি কোনো প্রতিক্রিয়া করছিলাম না, শুধু আমি দেখছিলাম আমার কর্মচারী হোটেলের অন্যান্য লোকদের নিয়ে এসেছে এবং তারা নানা প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিল আমাকে। আমি জ্ঞান হারাই এবং জ্ঞান ফিরে 2 দিন পর আমাকে ওই রাতেই ঢাকার ইমার্জেন্সিতে ঢাকায় নিয়ে আসা হয় এবং ডাক্তার বলেন আর একটু দেরি হলেই আমি মারা যেতাম। কিন্তু আমি মৃত্যুর কত কাছে ছিলাম তা আমি ছাড়া কেউ জানে না। পরে জানতে পারি ওই হোটেলের পাশে একটা খ্রিস্টান কবরস্থান রয়েছে, 18 শতক বা তার পুরাতন, যেখানে ওইখানকার লোকজন তো দূরের কথা, কোনো নতুন কবরও দেয়া হয় না। অনেক লোক বিনা কারণে ওখানে মারা গেছে ওই কবরস্থানের আশেপাশে। 4 বছর হয়ে যাবার পরও আমি সে রাতের কথা চিন্তা করলে আমি এখনো ভয় পাই। এই অভিজ্ঞতা আরো যদি হয় সেজন্য সবাইকে না হয় সেজন্য সবাইকে দোয়া করি। সবাইকে দোয়া করতে বলছেন হয়তো তিনি, এবং আমাদের সবাই দোয়া করবেন যাতে ওই অভিশপ্ত রাতের কথা আমি ভুলে থাকতে পারি। এবং সবাইকে ফুর্তি টিম সহ সবার মঙ্গল কামনা করেছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ঘটনাটা খুব চমৎকার ছিল। আমি জানি না আপনাদের কেমন লাগলো, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই ছিল মোটামুটি আজকের ভূত FM। সময় শেষ।